সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। যত বড় হবে তত বুঝতে পারবে এই দুনিয়াতে প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন হয় না। অভাব যখন দরজার সামনে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটাই জীবনের সবথেকে কঠিন বাস্তব। জীবনে চলার পথে যাকে বেশি ভালোবাসবে সেই তোমাকে বেশি কষ্ট দিবে। সময়, বন্ধু, সম্পর্ক, এই তিনটা অমূল্য সম্পদ। আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি না। যখন বুঝতে পারি তখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি মূল্যহীন হয়ে যাবে। কঠিন হলো এটাই বাস্তব। অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হলো বর্তমানকে নিয়ে ব্যস্ত থাকা। রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয়, নিজের পরিবারের মানুষ ছাড়া কেউ আপন না। কি আমাকে বলে যে তুমি অনেক হিসেব করে চলো। হিসেব করে না চললে আপনি চলার পথে মানুষের বিপদ আপদের কথা বলা যায় না। মানুষের জীবনে কখন কোন সময় বিপদ চলে আসে কেউ বলতে পারে না। আপনার কাছে যদি টাকা না থাকে, এই পৃথিবীতে আপনাকে কেউ মূল্য দিবে না। আশেপাশের মানুষ না, আত্মীয় স্বজন না, কেউ না। একটা বিপদে যারা পড়ে তারাই বুঝতে পারে যে টাকা ছাড়া একটা মানুষ কতটা অমূল্যহীন। তো সংসার আমার, তাহলে এখানে আমি হিসেব করে যদি 2টা টাকা সেভ করতে পারি তাহলে আমারই তো লাভ, তাই না? আমি যেহেতু একজন গৃহিণী, আমি আমার সংসারটাকে আমার মতো করে চালাতে হবে হিসেব করে। প্রত্যেকটা ব্যক্তি যদি তার সংসারের খরচ, তার লাইফের সব কিছু যদি সে একটা রুলসের ভিতরে মানে হিসেব করে চলার চেষ্টা করে, তখন সে কখনোই ঠেকবে না চলার পথে। হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী প্রত্যেকটা নারী তার জীবনের চাহিদাগুলা নির্ধারিত করাটা উচিত। আজকে আমার হাজব্যান্ডের ইনকাম যেমন, আমাকে তো ওইরকমভাবেই চলতে হবে। আমি যদি কোনো জিনিসের জন্য আমার হাজব্যান্ডের সাথে রাগারাগি করি, ফুলাফুলি করি বা আবদার করি, সে আমাকে এনে দিবে না যে তা না। সে আমার আবদারটা পূরণ করতে গিয়ে হয়তো বা তার ঋণ করতে হবে বা কারো কাছ থেকে ধার আনতে হবে। তাহলে দিন শেষে কিন্তু এটা আমারই লস, আমার সংসারেই কিন্তু ঋণের বোঝাটা বেড়ে যাবে। তাহলে এগুলো বুঝে যদি আমরা চলতে পারি তাহলে দিন শেষে আমরা সবাই হ্যাপি থাকবো। সংসার মানে এই না যে খাওয়া দাওয়া ঘুম, এরকম না। সংসার মানে হচ্ছে সুখ দুঃখ, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, ভালোবাসা, এগুলা মিলিয়ে সংসার। আপনি ছেলে মেয়ের যেরকম যত্ন করেন আপনার হাজব্যান্ডেরও আপনি যত্ন করতে হবে, তার হাতের দিকে তাকাতে হবে, তার মনের দিকে তাকাতে হবে। আমি যতটুকু জানি যে প্রত্যেকটা পুরুষ মানুষই চায় যে তার বউকে তার সাধ্য অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসটা উপহার দিতে বা এনে দিতে। কিন্তু অনেক নারীরা আছে বুঝে না, হাজব্যান্ডের কাছে প্রায় আবদার করে থাকে, ফুলাফুলি করে আমার এটা লাগবে ওইটা লাগবে। কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু তখনই কষ্ট পায় যখন তার ঘরের মানুষগুলা তার অবস্থানটা বুঝতে চেষ্টা করে না। কারণ হাজব্যান্ডের অবস্থান বুঝে যদি আমি আবদার করি তাহলে আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে দিবে। কারণ পুরুষরা সব সময় কিন্তু চিন্তা করে যে নিজের ফ্যামিলির মানুষকে কিভাবে ভালো রাখা যায়। এই যে আমার হাজব্যান্ড যে ইনকাম করে মাস শেষে যে স্যালারিটা পায়, এটা কিন্তু বেশিরভাগটাই আমাদেরকে দিয়ে দেয়। ওর নিজের পিছনে কয় টাকা খরচ করে। আমার মনে হয় না যে প্রয়োজন ছাড়া আমার হাজব্যান্ড মার্কেটে যায় বা নিজে একটা কসমেটিক্স কিনে বা নিজে কোনো কাপড় চোপড় কিনে। ওর কাপড় বছরে 1বার বা 2বার মার্কেটে যায়, একসাথে কয়েকটা গেঞ্জি টেঞ্জি নিয়ে আসে, এটা দিয়ে সে চালিয়ে
চালিয়ে দেয়। কিন্তু আমাদেরকে কিন্তু তার হাতে যদি টাকা একটু বাড়তি হয় জিজ্ঞাসা করে তোমার কি লাগবে, বা আমাদের বাড়তি যে খরচগুলা সেগুলো সে পূরণ করার চেষ্টা করে। তো আমরা সেটা বুঝতে হবে যে হাজব্যান্ডের কাছে টাকা থাকলে অবশ্যই সে আমাদের এক্সট্রা যে এই শখগুলো আছে এগুলো পূরণ করার। আমরা কিছু গৃহিণীরা আছে বাসা থেকে বের হলেই আমাদের চোখে যদি কোনো কিছু একটা আটকায়, মানে ঘরের জিনিসপত্র হোক, কাপড় চোপড় হোক, ওইটা কেনার জন্য আমরা মরিয়া হয়ে উঠি। এরকম কিন্তু নয় যে ওই জিনিসটা আমাদের এখনই প্রয়োজন। এরকমও হয় যে কিছু জিনিস আমরা কিনে ফেলি যে সেটা আমাদের 6 মাস 1 বছরও কোনো প্রয়োজন হবে না, কিন্তু চোখে আটকাইছে বিদায় আমরা কিনে ফেলি। আর এটাই হচ্ছে বাড়তি অপচয়। কারণ আপনি টাকাটা শেষ করে কিনে ঘরে ফালা রাখবেন, 6 মাস পরে দেখবেন যে এটার থেকে অনেক আপডেট জিনিস চলে আসছে মার্কেটের মধ্যে, তখন কিন্তু আর এটা ভালো লাগবে না। কিন্তু আপনি যদি এটা না কিনে টাকাটা রেখে রাখেন, তাহলে আপনি কিন্তু 6 মাস পরে এর চেয়ে ভালো একটা জিনিস কিনতে পারবেন, পাশাপাশি আপনার মনও শান্তি থাকবে। আর মন শান্তি থাকার কারণ হচ্ছে টাকা। টাকা ঘরের ভিতরে যদি থাকে বা আপনার ব্যাংকে থাকুক বা যেখানে থাকুক, আপনার কিন্তু মনের ভিতরে একটা আলাদা সাহস কাজ করবে, শান্তি লাগবে যে না আমার কাছে তো কিছু সেভিংসের টাকা আছে, আমি এটা দিয়ে চলতে পারবো, চালাতে পারবো। আর হাজব্যান্ডরা কিন্তু অত কিছু বুঝে না, তারা ইনকাম করতে পারে কিন্তু একটা ঘর চালাতে হয় একটা মহিলারই। আমাদের মতো যারা গৃহিণী আছি তারা চাইলে একটা ঘরকে জান্নাতে পরিণত করা যায়, আবার তারা চাইলে একটা ঘরকে জাহান্নাম করতে পারে। জান্নাত জাহান্নাম কিন্তু এই দুনিয়াতেই। কেমন এই যে কিছু কিছু সংসারে আছে হাজব্যান্ডের ইনকাম থাকুক বা না থাকুক, তাদের বউদের চাহিদার কোনো শেষ থাকে না, আমার প্রতি মাসে এটা ওইটা লাগবেই। কিন্তু তাদের হাজব্যান্ডের অবস্থানটা বুঝে যদি তারা হচ্ছে খরচপাতি করে, তাহলে কিন্তু হাজব্যান্ড বাহিরে যতই প্যারায় থাকুক দিন শেষে ঘরের ভিতরে একটা শান্তি অনুভব করবে। তো সেই জন্য প্রত্যেকটা নারীর উচিত যে আমার হাজব্যান্ডের অবস্থান বুঝে আমি খরচ করা, আমার যেতটুকু সংসারের খরচ লাগবে ওইখান থেকে প্রত্যেকটা অবস্থান থেকে আমি কিছু টাকা হলেও সেভ করা। এই যে দেখেন এখানে আমি 2 সেট কাপড় কাটতেছি। এই কাপড়গুলো হচ্ছে আমার প্রতিবেশী এক মহিলা মানে আনছিল ইয়া থেকে, এই মানে বিক্রি করার জন্য। তো ওনার কাছ থেকে হচ্ছে আমি গোলাপি কালার 3 পিসটা নিয়েছি 400 টাকা দিয়ে। আর আরেকটা যে হচ্ছে বোতল গ্রিন, ওইটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের হচ্ছে ছেলেবাবু হয়েছিল, মানে আমার নাতি, তো ওই উপলক্ষে আমাকে দিয়েছিল। তো হচ্ছে 2টা কাপড় আমি যদি এখন টেলার্সের কাছে দিতাম তাহলে আমার 150 টাকা করে 300 টাকা আমার মজুরি দিতে হতো। তা আমি চিন্তা করলাম যেহেতু আমি একজন গৃহিণী, বাসায় থাকি, ঘরের কাজ টাজ করি, আমার আউট কোনো ইনকাম করি না, হাজব্যান্ডের ইনকামের উপরে আমার নির্ভরশীল। আমি যদি আমার সাধ্য অনুযায়ী যে কাজগুলা করা সম্ভব, আমি তো আর পারবো না যে বাহিরে গিয়ে কাজ করতে, আমি তো পারবো না যে বাহিরের অন্যান্য কোনো কিছু করার, তাহলে আমার ঘরের ভিতরের কাজগুলা করে যদি আমি এখান থেকে আমি কিছু টাকা সেভ করতে পারি তাহলে মন্দ কি, আমার টাকা আমারই রইল। তো সেই চিন্তা থেকে আমি আজকে প্রায় 10-12 বছর ধরে আমার নিজের কাপড় চোপড় আমি নিজে সেলাই করি। আর হচ্ছে চিন্তা করি যে আমি 2-3টা 3 পিস যদি সেলাই করি, আমার আরেকটা 3 পিসের টাকা কিন্তু আমার বেঁচে যাচ্ছে, আমি কিনে আনতে পারতেছি। তো আমি এই 2টা 3 পিস কাটলাম, কেটে নিজে সেলাই করলাম, আর হচ্ছে এখানে আমার 300 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে। তো সংসারের প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু আপনি নিজে ঘরে বসে মাসে 3-4 হাজার টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনার নিজের ঘরের কাজগুলো আপনি নিজে মনোযোগ সহকারে করেন, বা যে কাজগুলো আপনি আপনার সাধ্য অনুযায়ী, এমন না যে সব কাজই আপনি করতে পারবেন, কিছু কিছু কাজ আছে আপনি পারবেন না বা পারেন না, ওইগুলো অবশ্যই বাহির থেকে করাতে হবে। যেগুলো আপনি পারবেন ওইগুলা আপনি নিজেই করার চেষ্টা করবেন। আর সেলাই কাজটা যেটা, এটা মোটামুটি 90% মেয়েরাই পারে, সবাই পারে, সবার ঘরে একটা সেলাই মেশিন থাকে আর রাখতেও হয়। অনেক সময় হয় কি নতুন কাপড় চোপড় আনলেও এটা সেলাই ছুটে যায়, বা হচ্ছে খোঁচা লেগে কোনো কিছু দিয়ে নষ্ট হয়ে যায়, যেটা একদম নতুন কিনেছেন, তখন বাসায় একটা মেশিন থাকলে আপনি নিজেরটা নিজে ঠিক করে রিপেয়ার করে নেওয়া যায়।
শেষে একটাই কথা বলবো যে আপনারা সবাই টাকা পয়সা সেভ করবেন যার যার অবস্থান থেকে। টাকা ছাড়া আসলে এই দুনিয়াতে আপনাকে কেউ মূল্য দিবে না। টাকা এমন একটা জিনিস, এটার পাওয়ার অনেক। এটার পাওয়ারে মানুষে হাজার দোষ করেও ভালো মানুষের মতো চলতে পারে, সে সম্মান পায়, হ্যাঁ? আবার কেউ দোষ করে না, তার মন মানসিকতা অনেক ভালো কিন্তু তার পকেটে টাকা নাই, সে কোনো সম্মানও পায় না। বর্তমান সমাজ রয়েছে এরকম, মানুষেরকে এখন মানুষের ব্যক্তিত্ব দেখে সম্মান দেয় না, তার টাকা দেখে সম্মান দেয়। তো যাই হোক, সারাদিন কাজ টাজ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকাল টাইমে একটু বের হয়েছিলাম। ওইটা তো আপনাদেরকে সাথে শেয়ারই করলাম। বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল। তো এখন বাজে রাত 9টা, আমার ছেলেকে কোচিং থেকে আনতে যাচ্ছি। তো প্রতিদিন রাত 9টা বাজে হচ্ছে আমার ছেলেকে কোচিং থেকে আনতে যাই। যেহেতু রাত 9টা বেজে যায়, তো রাস্তাঘাট একটু নীরব হয়ে যায়, সেজন্য ছেলেকে একা আসতে দেই না। তো এসে হচ্ছে আমি কোচিংয়ের বাইরে দাঁড়ায় রইছি, ওকে ছুটি দিতে আর 5 মিনিট সময় লাগবে। তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর আমার ছেলে ছুটি দেওয়ার পরে আস্তে আস্তে বলতেছে যে আম্মু বাসায় গিয়ে ঝালমুড়ি বানাইও, অনেক দিন ধরে ঝাল ঝাল মরিচ দিয়ে ঝালমুড়ি খাওয়া হয় না। তো আমিও একটু ঝাল খেতে খুবই পছন্দ করি। আর আমি চেষ্টা করি নিজের ঘরের ভিতরে মানে সব কিছু বানিয়ে খাওয়ার জন্য। আপনার মন পেট ভরে খাওয়া যায়, টাকাও বাড়তি খরচ হয় না। তো সেজন্য আমি বাহির থেকে ঝালমুড়ি না খেয়ে কিনে বাসায় এসে ঝালমুড়ি বানিয়েছি। আর সত্যি কথা যেটা, এটা আমি বানাইনি, আমার মেয়ে বানিয়েছে। কারণ আমার হাতের থেকে আমার মেয়ের হাতে ঝালমুড়িটা বেশি মজা হয়। তো অনেকগুলা কাঁচামরিচ দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ঝালটা একটু কম হয়েছে। সেজন্য হচ্ছে ওকে বলতেছি যে আমাকে তুমি বাড়তি কয়েকটা মরিচ দাও, কারণ আমার কাছে ঝাল কম লাগতেছে। পরে সে হচ্ছে আমাকে ফ্রিজ থেকে আবার বের করে কয়েকটা আস্ত মরিচ দিয়েছে খাওয়ার জন্য। আর এমনি তো আমি একটু ঝালটা বেশি খাই, আমার ঝাল খেতে খুব পছন্দ, আমি অনেক ভালোবাসি ঝাল খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার আমার অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি, ইউটিউবে কাজ করতেছি। অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কখনোই আমি ইউটিউবে সফলতা পাবো না। টাকা ইনকাম করাটা বড় কথা না, বড় কথা হচ্ছে অনেক আপুদের সাথে পরিচিত হয়েছে, অনেক আপুদের পজিটিভ কমেন্টগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে। সেজন্য সারাদিন কষ্ট করে কিছু কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।